একটা মেয়েরা যদি দিনের পর দিন এমন করে যদি বাপের বাড়িতে পড়ে থাকে, তাহলে প্রত্যেকটা সংসারের বৌদিকেই তাকে এমনভাবে নির্যাতন করে কটু কথা শুনিয়ে তিক্ত তিক্ত করে দেয়। কিন্তু কেন কেন যাব আমি শ্বশুর বাড়িতে ফিরে? আমি তো সেই বাড়িতে বড় করে বলে এসেছি, আমার শাশুড়ি যতক্ষণ আমার কাছে এসে ক্ষমা না চাইবে যাব না, কিছুতেই আমি শ্বশুর বাড়িতে যাব না। সুন্দর তোমার চরিত্র। নিজেই ভাঙছো আবার নিজেই গড়ছো। এই ভাঙা গড়ার খেলা কবে শেষ হবে বলতে পারো? বাবা, আপনি তো দেখছি একেবারে সমাজ সেবকের মতন কথা বলতে শুরু করে দিয়েছেন। অনেক রকম দৃশ্য দর্শন করেছি তো, তাই বেশিক্ষণ তোমার অদর্শন আমার সহ্যই হচ্ছে না। আপনিও কি আমার দাদার লাইনটা ধরেছেন? ফাইন কোশ্চেন করেছো, উত্তরটা দিচ্ছি শোনো। সেন্সার করে বলুন। কেন, তুমি কি এখন অপ্রাপ্ত বয়স্কা নাকি? হ্যাঁ, এখনো কিন্তু আমি কুমারী। এবারেও তাহলে ভোটার লিস্টে তোমার নামটা কিন্তু উঠবে না। যে ফুল ফোটে তার কিন্তু গন্ধ ছোটে। কিছু কিছু নাম না জানা ঘাস ফুল ফোটে পিয়ালি, তার কিন্তু গন্ধ ছোটে না। আপনি কিন্তু দারুণ দারুণ কথা বললেন। যখন আমরা অফিসে বসে একসঙ্গে দুজনে কাজ করি তখন মনে হয় না? না কি করে মনে হবে? তখন তো আপনি আমার বস। আর এখন আপনাকে দেখে আমি একেবারে অবশ। তাহলে একটা রসের কথা বলি শোনো। বলুন। অমন সুন্দর স্বামী থাকতে তাহলে রামের মতো কেন চণ্ডীদাসের পিছনে এরকম ঘুরে বেড়াচ্ছ? এতে তো তোমার কলঙ্কই বাড়বে, তোমার চরিত্রের অলংকার বাড়বে না। বাবু বাবু নয়, এখন থেকে আমি গৌতম দাস। ছোট বোন কখনো বড় দাদাকে বাবু বলে, তাই এখন থেকে বাবু নয় গৌতম দা, শুধু দাদা। কেমন? দাদা দাদা বলবো? গৌতম এমন করে আমার ভালোবাসাকে অগ্রাহ্য করে আমাকে বোন সম্বোধন করে আমার ভালোবাসাকে ও অপমান করে এখান থেকে চলে গেল। না না না, আমিও দেখবো গৌতম আমার হাত থেকে কেমন করে তুমি বাঁচতে পারো। হ্যাঁ, আমিও দেখবো। গভর্নমেন্ট আমাকে যে চাপ দিয়েছে তাতে এনিহাউ ব্রিজের কাজটা কমপ্লিট করতে না পারলে সত্যি মৃত্যুই যে আমার পথ হয়ে দাঁড়াবে। আচ্ছা দাদা, ওই ব্রিজের কাজটা কমপ্লিট করতে তোমার এখন এই মুহূর্তে কত টাকা দরকার? আচ্ছা, গৌতম বাবু তোমাকে টাকা পয়সা দেয়নি? হ্যাঁ দিয়েছে, গৌতম আমাকে 3 লাখ টাকা দিয়েছে। বাকি কত টাকা লাগবে তা আমি ঠিক বলতে পারছি না, তবে হ্যাঁ বংশীলালকে ডাকি, বংশীলাল বলতে পারবে কত টাকা লাগবে। বংশীলাল, ব্রিজের কাজটা কমপ্লিট করতে কত টাকা লাগবে বংশীলাল? ধরুন এখন 5 লক্ষ টাকা। দাদা তুমি আমাকে দিন 15 সময় দাও। এই দিন 15 সময়ের মধ্যে আমি তোমার জন্য 2 লাখ টাকার ব্যবস্থা করে দেবো। কেমন? এত টাকা কোথায় জোগাড় করবি? কেন? আমার বিয়ের সময় তুমি আমাকে 5 ভরি গয়না দিয়েছিলে, অনেক টাকা দিয়েছিলে, সেইগুলো সব আমি আমার শ্বশুরের কাছ থেকে তুলে নিয়ে তোমাকে দিয়ে দেব। সে কি করে সম্ভব? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি যখন বসন্তকে পাবো না তখন ওই টাকার গয়না দিয়ে নিজেকে ভরিয়ে রাখবো। আমার টাকা গয়না কেন আমার শ্বশুর মশাইয়ের কাছে থাকবে? তাই তো তার কাছ থেকে নিয়ে সেগুলো আমি আমার নামে ব্যাংকে জমাবো। এসেছে আমার শ্বশুর শাশুড়িরা এই বাড়িতে এসেছে। আজ তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে শ্বশুর বাড়ি চলে যাবে। কোথায় যাবে? শ্বশুর বাড়ি। আপনি বৌদিমণির কথায় আপত্তি করবেন না স্যার? আর একটু আগে আপনার 2 ভাই বোনে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলেন সেটা সত্যি করে তুলবেন না, আর ওই বৌদিমণির কথায় যেন অমান্য করবেন না। বংশীলাল, কি বলতে চাও তুমি? বৌদিমণি সম্পর্কে তুমি কতটুকু জানো? জানি স্যার, জানি। আমি তো এ বাড়ির অনেক কিছুই জানি। কি জানো তুমি? এই যে স্যার, আপনি যেমন
রাস্তা, ঘরবাড়ি আর ব্রিজ তৈরি করার কন্ট্রাক্টর, বৌদিমণিও তেমন এই সংসারটাকে তৈরি করার একজন কন্ট্রাক্টর। বলছিলাম আপনি যেমন খুব ভালো করে জানেন কোন কাজে কতটা রড, কতটা বালি আর কতটা সিমেন্ট লাগবে, বৌদিমণিও জানে এই সংসারটাকে সুখের স্বর্গ তৈরি করতে কোনখানে লাগবে কতটা সোহাগ আর কতখানে লাগবে কতটা শাসন। বংশীলালকে জ্ঞান দিয়ে দিয়ে তুমি তোর মাথাটা ভালোই খেয়েছো দেখছি। এইবার আমাদের তিন ভাই বোনের মাথাটাও উনি একেবারে খেয়ে শেষ করে দেবে। সে কি কথা গো? এত বড় তিনটে মাথা আমার এই ছোট্ট মুখে আমি গিলবো কেমন করে? আটকে যাবে না? না না, আটকাবে না আলপনা বৌমা। আমি যখন হৈমকে সঙ্গে নিয়ে এসেছি তখন আর কিছুই আটকাবে না। হৈম, তুমি বৌমার কাছে ক্ষমা চেয়ে নাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করো মা। স্বামীর ভয়ে চাইছেন না সত্যি সত্যি মন থেকে চাইছেন? সত্যি সত্যি চাইছি বৌমা, কারণ এই যুগের শাশুড়িদের কারণে অকারণে বৌমাদের কাছে ক্ষমা চাইতে হয়। তাই তোমার এই হতভাগিনী শাশুড়িকে তুমি ক্ষমা করে দিও বৌমা। ছি ছি ছি, এ আপনি কি করছেন কাকিমা? ঠিকই তো করেছে বৌমা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। মা, আমি তোমার জন্য গাড়ি নিয়ে এসেছি, তুমি চলো আমাদের সঙ্গে। যাব, তবে যাওয়ার আগে আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বৌমা? আপনারা কোনোদিন আমার কাজে এরপর বাধা দিতে পারবেন না। তোমার কোনো কাজে আমি বাধা দেব না মা। আমার কোনো স্বাধীনতায় আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। কোনো কাজে আমি কোনো হস্তক্ষেপ করব না বৌমা। মনে রাখবে আমার বোনের সঙ্গে এটাই কিন্তু ফাইনাল ডিসিশন। আগো কন্ডাক্টর বাবু, আরো তো কিছু বাকি রয়ে গেল, সেগুলো দিদিকে কন্ট্যাক্ট করে নিতে বলো। আরে যেমন ধরো ছেলের বউ বেলা 9টা পর্যন্ত ঘুমোবে, আর শাশুড়িকে চা করে দিয়ে আসতে হবে মুখের কাছে। আর সেই চা ঠান্ডা হয়ে গেলে আর তাতে বৌমার আবার মেজাজ সহ্য করতে হবে। হবেই তো, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যে। আমিও তো বলছি, সেই কথাই বলছি কাকা বাবু, চাকরি করা বউকে সকাল সকাল রান্না করে দিতে হবে। সপ্তাহে কম করে দুবার অন্তত ওই বৌমার শাড়ি সায়া ব্লাউজটা কেচে ইস্ত্রি করে দিতে হবে। আর সব কাজের শেষে বলতে হবে, বৌমা তোমার কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ বৌমা, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। আলপনা আলপনা, দাদা, আমার কোনো চিৎকার করে কোনো লাভ হবে না দাদা, কারণ বৌদি আর অমিত এই দুজনকে না তুমি ভীষণ ভয় পাও। আমি যদি তুমি হতাম না, তাহলে তোমার ওই বউকে না ঘোড়া ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তীরে জোরে দূর দূর করে তাড়িয়ে দিতাম। না না বৌমা না, ছেলের বউ ঘরের লক্ষ্মী, লক্ষ্মী বাড়ি থেকে তাড়াতে নেই। হ্যাঁ, ঠিক বলেছে, লক্ষ্মী বাড়ি থেকে তাড়াতে নেই। যদি সেই বৌমা লক্ষ টাকার সম্পত্তি নিয়ে শ্বশুর বাড়ি আসে, তাই না বৌমা, বৌমা? এসব তুমি কি বলছো বৌমা? আপনার বৌমা তো একটা কথাই বলছে, বাকি কথাটা আমি বলছি শুনো। কি কথা বাবাজি? মাইকে যাও, মাইকে যাও। বৌমার সঙ্গে শাশুড়ি তো সব কন্ট্যাক্ট হয়ে গেছে। এবার সব ঠিক হয়ে যাবে। থামুন থামুন, অনেক ধাপ্পা দিয়েছে, আর ধাপ্পা দেবেন না। হাপ্পা দিয়েছি? দেননি? বলুন আপনি ধাপ্পা দেননি? আপনি বিয়ের আগে বলেননি আপনার কলকাতা শহরে তিনখানা বড় বড় বাড়ি আছে, বলেননি আপনি? ব্যাংকে লাখ লাখ টাকা আছে। আমার এই দুটো ছেলে মানে জয়ন্ত আর বসন্তর নামে নাকি প্রচুর টাকা ইন্স্যুরেন্স করেছি। আমি অনেক কোম্পানির শেয়ার কিনেছি। এনার যে মস্ত বড় একটা কাপড়ের দোকানও আছে। তুমি আর সেই কথা আপনার কথা বিশ্বাস করে
আমার বোন পিয়ালির সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়েছিলাম, পণ যৌতুক মিলিয়ে অনেক টাকা আপনার হাতে তুলে দিয়েছি। যা যা দিয়েছো বাবা, সেসব কথা আজকে কেন তুলছো বলো? সেইগুলো কেন তুলছি সেই কথাটা একমাত্র বুঝবে আপনার ওই ধাপ্পাবাজ স্বামী। শুনুন, যে কথাটা পরিষ্কার করে বলছি শুনুন, আমার টাকা পয়সা ওই গয়নাগাটিগুলো সব আমাকে আপনি ফেরত দিয়ে দেবেন। ওগুলো আমি আমার নামে এবার ব্যাংকে জমিয়ে রাখবো। বৌমা বলে যে আকাশ থেকে পড়বেন না। যদি ওই 3 দিনের মধ্যে টাকা আর গয়না যদি ফেরত না পাই, তাহলে কিন্তু আপনার সম্মান খেয়ে নেব। বলছি ওগো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? হইমো, আমি এখন কোথায়? কি হলো? আমাদের কথাগুলো শুনে এরকম কত্তার গিন্নির কি মুখটা চিরদিনের জন্য চুপসে গেল? যান যান যান, তাড়াতাড়ি গিয়ে আপনারা দুজন গাড়িতে উঠুন। আপনাদের সাথে গাড়ি করে আজ আমি শ্বশুর বাড়ি যাব। ওই ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে আপনারা যে টাকাটা খেয়েছেন, হ্যাঁ। সেইবার সেই টাকাটা আমাদের ফেরত দেবেন। আর আমরা না দিলে আমরা দুই ভাই বোন মিলে কড়াই আঙুল দিয়ে বার করে আনবো। জানি না গো জীবনে কি যে আমরা চাই, ভাগ্য আমাদের হারিয়ে গেছে, আশা ভরা মন কাঁদে জানি না গো জীবনে কি যে আমি চাই, হারিয়ে গেছে ভাগ্য আমার, আশা ভরা মন কাঁদে জানি না গো জীবনে কি যে আমরা ভুল করলে মানুষকে এমনি করেই মাসুল দিতে হয়। ধাপ্পা দিয়ে মিথ্যে কথা বলে দাদার বিয়ে দিয়ে টাকা নিয়ে বাবা কাপড়ের দোকানের ঋণ মিটিয়েছে, এখন পুত্রবধূর ঋণ মেটাবে কি দিয়ে? আবার বেশ মনে পড়ে অনেক দিন আগে বকুলদিকে বলেছিলাম, বকুলদি তুমি তো আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে আসবে, তুমি লক্ষ্মীর আলপনা দিতে জানো? বকুলদি বলেছিল আমি ঘরে সব কাজ জানি ভাই। তোমাদের বাড়িতে যখন বউ হয়ে যাব তখন দেখবে কত সুন্দর করে ঘর সাজিয়েছি, কি সুন্দর করে এঁকেছি মা লক্ষ্মীর পা। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো। লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। সোমা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আলপনাকে তোমায় সাজিয়ে দিলাম ঘর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আলপনাকে তোমায় সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। আটশো করে সিঁদুর দিলাম
ঘরে পান সুপারি সিঁদুর দিলাম দুহাত ভরে জনম জনম থেকো আমার ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার ঘরে থাকো আলো করে কল্পনা শুধু স্মৃতির জল্পনা। না না না, আমি আর ভাবতে পারছি না। কি ভাবতে পারছিস না জয়ন্ত? বকুলদির কথা। বকুলদি বকুলদি বকুলদি, ওই তুই কি ওই নামটা ছাড়া আর কিছু ভাবতে পারিস না? কেন কেন তোর পিয়ালি বৌদির কাছে ভালো লাগে না? দাদা, বাড়ির ভিতরে গিয়ে দেখ, পিয়ালি আর তার দাদা আমাদের বাবা মাকে কি সুন্দরভাবে গালাগালি করছে। দাদা তুই হাসছিস, বাবাকে গালাগালি করছিস, আর তুই হাসছিস দাদা। আকাশে বিদ্যুৎ চমকালে মেঘ তো ডাকবেই রে ভাই। ছি দাদা ছি। বাবারা যতই অন্যায় করুক তবু তো বাবা। কি বললি? বাবা মা ভুল করলে ছেলেরা ঘরে বসে আলোচনা করবে, তাই বলে বাইরের লোক এসে বাবা মাকে অপমান করে যাবে? ছেলে হয়ে কি করে আমি সহ্য করি বল? আমি কি করতে পারি বল? ওরা যে টাকা চাইছে। টাকা ফেরত চাইনি, ওরা যে আমাদের বংশের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। তার জন্য আমি কি করতে পারি মা? পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল দাদা। আমি কি পিতৃমিথ্যা পালনের জন্য 14 বছরের জন্য জেল খাটতে যাবো? জেল খাটতে যাবি কেন? তোর বউ আর তোর সোমেন্দির পণ্যের টাকার কথাটা সরকারকে জানিয়ে দিবি, বাবাকে যাতে জেল খাটতে না হয় তার ব্যবস্থা তুই করবি। বসন্ত। ঠিক করে করবি। বসন্ত, বাবাকে জেল খাটতে হবে? জেল কাট- জেল খাটার আগে হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে রে বাবা। বসন্ত, বসন্ত, তুই তোর বাবার মুখের দিকে তাকিয়ে তুই তোর ব্যাংকের টাকাটা সব কিছু শোধ করে দেবার ব্যবস্থা কর বাবা। বাবু, জানিস বসন্ত, আমি কাল থেকে ভালো করে খাইনি, ঘুমাইনি। তোর বউ আর তোর সোমেন্দি দিন রাত আমাকে গালিগালাজ করছে। তুই কি চাস দোকানটা বিক্রি করে আমি ওদের টাকাটা মিটিয়ে দিই? কিন্তু আমি কি করতে পারি বাবা? তুই কি কিছুই করতে পারিস না বাবা বসন্ত, তুই কি কিছুই করতে পারিস না। আমি যে ওদের টাকা ফিরিয়ে দিবার কথা দিয়েছি রে বসন্ত। বসন্ত, বসন্ত, তুই যেমন করে হোক তোর বাবাকে তুই বাঁচা বসন্ত। আমি আবার ভুল বুঝতে পেরেছি রে বসন্ত। বকুলের সঙ্গে তোর বিয়ে দিইনি বলে আমি যে ভুল করেছি আজ আমি মর্মে মর্মে বুঝতে পারছি বাবা। আমি কি হলো? কি হলো তোমার? বুকে যন্ত্রণা হচ্ছে হইব। আমার বোধহয় পাপের কর্ম শুরু হয়ে গেছে। ওরে বসন্ত, তোর মায়ের মুখের দিকে তাকিয়ে তোর বাবাকে তুই বাঁচা বসন্ত। বসন্ত, তুই আমাকে বাঁচা বাবা, তুই আমাকে বাঁচা। আমি তোর বাবা, তোর দুটো হাত ধরে বলছি বাবা, তোর হাত ধরে বলছি, বকুলকে না পাওয়ার জন্য আমার উপরে প্রতিশোধ তুই নিস না বাবা। আমায় তুই কথা দে, আমায় কথা দে বসন্ত। বসন্ত, কথা দে। আমি কথা দিলাম বাবা, আমি যেখান থেকেই হোক
যেমন করেই হোক ওদের টাকা আমি ফিরিয়ে দেবো মা, বসন্ত ওদের টাকা আমি ফিরিয়ে দেবো, বসন্ত টাকা আমি ফিরিয়ে দেবো। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, সাজের প্রদীপ চালতে গিয়ে নিজে আমি পড়ে গেলাম। কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। শান্তি নেই, বিয়ে করে পৃথিবীতে শান্তি নেই। কি করে পাবো? আমার বউটা শালা একটা মেয়ে মানুষই নয়, না হলেই যখন তখন এই ডাইভোর্সের কথা বলে আমাকে। কথায় কথায় ওই পিয়ালি বৌদিমণির মতো 15 টাকা ফেরত চায়, বলে আবার অন্য জায়গায় বিয়ে করব। এই আপনারাই বলুন, এই এমন বউকে নিয়ে কি ঘর সংসার করা যায়? এই কথাটা বিয়ের আগে ভেবে দেখতে হয় চরণ। কালি, ওসব কথা বাদ দিয়ে আয় আয় অন্য কথা বলি। যা বলবি একটু তাড়াতাড়ি বল। তোর সঙ্গে গল্প করছি দেখলে কর্তা বাবু আমাকে একদম টাইট করে দেবে, টাইট। ঠিক আছে? কর্তা বাবু এখন জল সাবু খাচ্ছে রে। তার মানে পিয়ালি বৌদিমণি আর তার দাদা আমাদের কর্তা বাবুকে বলে দিয়েছে, বিয়েতে দেয়া 15 টাকা না ফেরত দিলে আজকের মধ্যে পুলিশকে জানিয়ে দেবে রে। কি বলিস রে চরণ? তবে আর বলছি কি রে, এই শুনলে অবাক হয়ে যাবি। যে কর্তা বাবুর সঙ্গে বড়দাদা বাবু কথা বলে না, সেই কর্তা বাবু বড়দাদা বাবুর হাত ধরে যাওয়ার সময় বলেছে। আর কি কাজ ছিল জানিস? কাল কাল আমিও দেখেছি চরণ, শুধু কর্তা বাবুই কাজ ছিল না, দাদা বাবুর হাত ধরে কিন্নিমাও কাজ ছিল। আমি তো তখন এসব ব্যাপার জানতাম না, কিন্তু কিন্তু বড়দাদা বাবু কি বলছিল জানিস? কি 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 বলছিল রে চরণ? নিজের মাথা চুল ছিঁড়ে, বাবা মা তোমাদের আর কাঁদতে হবে না, ভালোবাসা যখন আমার জীবন থেকে মুছে গেছে চরণ, তখন তোমাদের ভালোবাসা নিয়ে আমি জেল খাটতেও পারি। এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাই আজ বড়দাদা বাবু অফিস থেকে ফেরার পর আমাকে এই জামা প্যান্ট দুটো হাতে দিয়ে বললে, কালি আমার জামা প্যান্ট দুটো এই লন্ডিতে কাচতে দিয়ে আয়। এতে এতে আমার জীবনের পাপ লেগে আছে কালি, এতে আমার জীবনের পাপ লেগে আছে। শিক্ষা যে আজ ভিক্ষা তুলে মরছে, বড়দাদা বাবু নালে আমার মতো কাণ্ডজ্ঞানহীন শিক্ষিত যুবকেদের এ বুঝি এই যুগের বন পোতার বলি হতে হয়, নালে আমার মতো ছেলেকে মদ খেতে হয়। বড়দাদা বাবু তোমরা তোমরা এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। একা থাকবেন থাকুন বড়দাদা বাবু, একা থাকবেন থাকুন, আর যেন মদ খাবেন না বড়দাদা বাবু, আর যেন মদ খাবেন না, আর মদ খাবেন না বড়দাদা বাবু, আর মদ খাবেন না। কেন মদ খাবেন দাদা বাবু? আপনি তো বেটা ছেলে, আপনি কি সব দুঃখ যন্ত্রণা ভুলে আবার আগের মতো ফিরে আসতে পারেন না? আপনি চেষ্টা করলে পারেন, আপনি আবার আগের মতো ফিরে আসতে পারেন। দয়া করে আর মদ খাবেন না, দয়া করে আর মদ খাবেন না দাদা বাবু। রবি স্বার্থপর বাবার ছেলে হয়ে আমি জন্মাইনি। আমার মায়ের মতো সর্বংসহা মা তোমাদের ঘরে নেই, থাকলে তোমরা বুঝতে পারতে কেন কেন আমি মদ খাই।
কোন নিদারুণ যন্ত্রণায় চটপট করতে করতে আমাকেও বলতে হয় নাটক হচ্ছে নাটক। না, নাটক নয়, এটাই জীবন। জীবন ধাপ্পা বাজেন আমার জীবন। মুখ সামনে কথা বলবেন। হ্যাঁ, তোমার বাবা ধাপ্পা দিয়ে যত টাকা দিয়েছে সেই টাকাগুলো যতক্ষণ ফেরত না দেবে কিছুতেই আমার দাদা মুখ বন্ধ করবেন না। লিমিট, লিমিট চাও নায়িকা। নায়কের পকেটে আছে মদের শিশি। বেশি অ্যাক্টিং করলে আমি এই নেশার ঘরে আমি কিন্তু ওভার অ্যাক্টিং করে দেবো। তাহলে বাবার হয়ে তুমি টাকাগুলো ফেরত দিয়ে দাও। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। আমার টাকা রেডি আছে। এই অ্যাটার্জিতে আছে 1 লাখ টাকা। ওই টাকার তেল দিয়ে আপনাদের স্পর্ধার চাকাটাকে আমি পিছন দিকে ঘুরিয়ে দেব। তাই দে রে বসন্ত, তাই দে। ওই একটা চিমটি সব টাকাটা অদিতের হাতে তুলে দিয়ে তুই তোর বাবাকে অসম্মানের হাত থেকে বাঁচা বসন্ত। বাবা, মা, বসন্তের হাওয়া খুব বৃষ্টি। হাসবে না, হাসবে না বৌমা, তোমরা হাসবে না। তোমরা আমার বসন্তকে নিয়ে রহস্য করবে না। যৌবনের রসলাভ আপনার মতন এই বুড়ি বয়সে আপনি কেমন করে বুঝবেন? বুড়ি হয়ে আমি জন্মাইনি মা। তোমার মতো রূপ যৌবন একদিন আমারও ছিল, তবে যেমন তুমি তোমার রূপ যৌবনটাকে হাজারটা পুরুষের মাঝখানে বিলিয়ে দিচ্ছ, আমি তেমন করে বিলিয়ে দিইনি বৌমা। কি বললেন আপনি আমাকে? সে কথার মানে তুমি বুঝতে পারবে না দেবী জগদ্ধাত্রী। বসন্ত, আমার জীবনে শীত ফিরে এসেছে। ওই টাকাগুলো আপনি নিয়ে যান। শীত কাটাবার জন্য কিছু গরম গরম চাদর কিনে নেবে। বসন্ত, কোনো চিন্তা নেই, এর ভিতরে শুধু টাকাই নেই, গহনাগুলো আছে। ঠিক আছে, সব কথাগুলো কিন্তু আমার মনে থাকবে। চলো দাদা চলো, এখন তোমার সাথে আমি বেলা তোমার বাড়িতে যাব, তারপর আমি বিকেল বেলা শ্বশুর বাড়িতে ফিরে আসব, তারপরে শুরু করব আমার জীবনে আর একটা নতুন অভিনব খেলা। বৌমার কথা বাদ দিয়ে তুই আমার কথার জবাব দে বসন্ত। কি কথা বাবা? 1 লক্ষ টাকা তুই কোথায় ফেলি? অফিসে যাওয়ার আগে তোমরা আমাকে যা করতে বলেছিলে আমি তাই করেছি। কি করেছিস তুই? আমি ব্যাংকের ক্যাশ থেকে 1 লক্ষ টাকা চুরি করেছি। চুরি করেছি? ঠিক এই মুহূর্তে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 2য় ভাগের সেই ভুবনের মাসির কথা মনে পড়ছে। কি বাবা, আমি ঠিক বলিনি? তুই ঠিক বলেছিস রে বসন্ত। পাপ করেছি আমি, আর তার প্রায়শ্চিত্ত করছিস তুই। বাবা নাকি? সন্তানকে অন্ধকারে ঠেলে ফেলে দিয়ে কি সুন্দর আলোর কথা বলছে। ওরে বসন্ত, এছাড়া যে তোর বাবার আর কিছু করার ছিল না বাবা। অনিবার্য কারণে
তুমিও আজ বাবার পক্ষেই চলে গেলে। বসন্ত, আজ আমাদের কৃষ্ণপক্ষ রে বসন্ত। হবেই তো বাবা, হবেই তো। শুক্লপক্ষে চাঁদ যে আপনারা লোভ লালসা আর মিথ্যাচার দিয়ে ঢেকে দিয়েছেন আমাকে, এই আমাকে মূলধন করে। আপনি আপনি সুখ কিনতে চেয়েছিলেন। না, আমি নিজের জন্য কিছু চাইনি রে বসন্ত। তবে তবে কাদের জন্য চেয়েছিলেন? আমি তোদের জন্য সুখ চেয়েছিলাম, তোদের দু ভাইয়ের জন্যে। আমাদের আমাদের দু ভাইয়ের জন্য। হ্যাঁ, আরে তোদের সুখের জন্যে আমি একটা মিথ্যে অর্থনীতি গড়ে তুলেছিলাম। প্রথম জীবনে আমি ভালো করে খেতে পাইনি। তোর মা জানে কতদিন উপোস করে আমাদের কেটেছে। তোরা বড় হলি, তোদের লেখাপড়া শেখালাম। আরো 5টা বাবার মতো আবারও বড় লোক হওয়ার স্বপ্ন জাগলো। আমাকে বলতে দাও হইম, আমাকে বলতে দাও, নিজে না খেয়ে কৃপণতা করে কিছু অর্থ জমিয়ে আমি একটা কাপড়ের দোকান করেছিলাম। লোকে বলতে শুরু করলো, ঘোষাল বাবু আপনি তো বড় লোক হয়ে গেছেন, আপনার তো অনেক টাকা। সেই অনেক টাকা, অনেক বড় লোক হবার স্বপ্ন আমাকে ভূতে পেয়ে বসলো। আমি একের পর এক মিথ্যে কথা বলেই লোকের কাছে মিথ্যা বড় লোক হয়ে গেলাম। কিন্তু গতকাল তো স্ত্রী আর শোভেন্দি আমাকে অপমান করার পর আমার স্বপ্ন ভেঙে গেছে রে বাবা, আমার স্বপ্ন ভেঙে গেছে, আমার সে ভুল ভেঙে গেছে। আপনার যখন ভুল ভাঙলো, আমার জীবনের দুটি কুলি তখন নদীর জলে ভেসে গেছে। আমি অবিরাম সাঁতার কেটেও কোনোদিন তীরে উঠতে পারবো না বাবা, কোনোদিন তীরে উঠতে পারবো না। বসন্ত, কোনোদিন তীরে উঠতে পারবো না। বসন্ত, মৃত্যু দাও ভগবান, তুমি আমার মৃত্যু দাও। এই নরক যন্ত্রণা আমি জান সহ্য করতে পারছি না ঠাকুর। পারছি না বললে হবে না বকুলদি। এমন করে হোক এখান থেকে চলে যেতে হবে বকুলদি। কেন রে মুন্না বিল্লু, তোরা আমাকে এখান থেকে চলে যেতে বলছিস কেন? তোমার এই অবস্থার জন্য আমরাই দায়ী। বিল্লু, মনে হয় যেন আত্মহত্যা করতো। মুন্না বিল্লু, তোমার এই অবস্থার জন্য আমরাই তো দায়ী বকুলদি, আমরাই তো দায়ী। তোদের মুখে দিদি ডাক শুনে আমার ভাই জয়ন্তর কথা মনে পড়ে গেল রে। সেই কবে এসেছিল ছেলেটা, আমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, আমাকে বলেছিল বকুলদি, আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি বকুলদি। বেরিয়ে যা হতভাগা, এক্ষুনি তুই আমার সামনে থেকে বেরিয়ে যা। কেন তুই আমাকে স্বপ্ন দেখাতে আসিস? তুই কি জানিস না এই নরকে যে একবার পা দেয় তার আর কোনোদিন সংসারে ফিরে যাওয়া হয় না। ওসব পুরনো সংস্কার আমি মানি না বকুলদি। আমি তোমাকে নতুন করে সংসার গড়ে দেব। জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত! যেমন করে তুমি আমার গালে চড় মারলে, তেমনি এই সমাজের গালে চড় মেরে আমি বলবো, ওগো সমাজপতির দল, এই পুরনো বাস্তু ঘুঘুর বাসার সমাজ ব্যবস্থা তোমরা যেমন কুমারী মেয়েদের কোন পোতার জন্যে কাগজে কলমে নতুন করে আইন তৈরি করেছো, তেমনি এই দেশের হাজার হাজার এই হতভাগিনী কণিকাদের সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এক চিলতে কাগজে কি তোমরা আইন তৈরি করতে পারো না? যা যা, তোরা কিছুই করতে পারবি না। এদেশে
পুরুষের যৌবন তো একবারে জুতোর পুরুষ হয়ে গেছে রে। এই মুখে শুধুমাত্র কপচাবি না, যা চলে যা চলে যা এখান থেকে, চলে যা। আর কোনোদিন তুই এখানে আসবি না। না তুই আসবি তুমি না। আমাকে যতই অপমান করো না কেন, তুমি আমাকে যতই তাড়িয়ে দাও না কেন, আমি তবু আসবো, নাকি আসবি না? আসবো, আসবি না? আসবো, আসবি না? আসবো। না রে দিদি না, আর কোনো দিন, আর কোনো দিন আমি আসবো না। না রে দিদি না, আর কোনো দিন, আর কোনো দিন আমি আসবো না। ওদের কাছে এসে দু চোখে জলে ভেসে, তোদের কাছে এসে দু চোখে জলে ভেসে, তোকে আর দিদি বলে ডাকবো না। না রে দিদি না, আর কোনো দিন, আর কোনো দিন আমি আসবো না। আর কোনো দিন আমি আসবো না, আর কোনো দিন আমি আসবো না, আর কোনো দিন আমি আসবো না। ছেলেটা সেই যে চলে গেল। কিন্তু জয়ন্তকে কেন তাড়িয়ে দিয়েছিলে দিদি? বাড়ি না দিলে আমি খেতাম কি, যেতাম কোথায়? না খেতে পেয়ে ফুটপাতে গিয়ে পড়ে থাকতে, তবু তো সুস্থ হয়ে বেঁচে থাকতে পারতে। আমি তো তাই চেয়েছিলাম রে ভাই, আমি তাই চেয়েছিলাম। রাস্তায় ভিক্ষা করতে, লোকের বাড়িতে ঝি ঘাটতে, সুস্থভাবে বেঁচে থাকতে পারছে। সেটাই তো চেয়েছিলাম, কিন্তু সেদিন কারোর সাহায্য আমি পাইনি রে ভাই। সাহায্য কি চেয়ে পাওয়া যায়? তাহলে কি করে পাওয়া যায়? সেই জয়ন্তকে গাড়ি চড় মারার মতন আমাকেও গাড়ি চড় মেরে ভাইয়ের মতন শাসন করতে পারতে না দিদি তুমি? আরে মুন্না, বিল্লু, এই কথা বলে কেন তুমি আমাদের বললে না? তাহলে চল, আর তোর এখানে দেরি করিস না, আমরা তিনজনে মিলে এক্ষুনি চলে যাই। ফটিকদা কোনো রকমের সতীনাথ বাবুকে আটকেছে, আমরা পালিয়ে যাই, চল। তাই চলো দিদি। কাজেই সেই সুযোগ আজ নষ্ট করিস না রে বকুল। ফটিকদা, এই কাগজে বাড়ির ঠিকানা লেখা আছে। ফটিকদা, বকুলকে নিয়ে তোরা সোজা চলে যাবি ওখানে, ওখানে পৌঁছে দিয়ে আবার এখানে পৌঁছে আসবি। ফটিকদা, হ্যাঁ রে বকুল, হ্যাঁ। কিন্তু সতীনাথ বাবু বকুলকে এসে না দেখতে পেলে তখন কি করবে সতীটা? কি করবে তখন বলো? মাল খেয়ে মাতাল হয়ে বলবো, সতীনাথ বাবু গো, তোমার এক ঠেকের লাথি মেরে হারামজাদি ডিগ্রি চলে গেছে। ফটিকদা, এত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে তুমি এখনো হাসছো? আমাদের যে হাসির ভেতরে কান্না লুকিয়ে রাখতে হয় রে বকুল। ফটিকদা, হ্যাঁ, কাঁদিস না রে বকুল। তোরা যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা রে বকুল, এখান থেকে চলে যা। যাই যাই, বিদায় ফটিকদা, বিদায়। আয় আয়, চল। এই শুয়ারের বাচ্চারা, সেদিন ময়না পাখিটাকে যেমন করে ধরে এনেছিলিস, আজ আবার তেমনি করে সতীনাথের খাঁচা থেকে কোথায় বার করে নিয়ে যাচ্ছিস কুত্তার বাচ্চারা?
আগে আমি আমার আগা বুক করা মালটাকে চুপ করে গাড়িতে তুলে ভোমরা বাবু, আমি হাত জোড় করছি ভোমরা বাবু, আমি হাত জোড় করে অনুরোধ করছি, আর কোনোদিন আমি এই নাচ গান করতে পারবো না, আমি কোথাও যেতে পারবো না, কাজ করতে পারবো না। সেই জন্যই বোধ হয় ওই হালবষ্ট মুন্না বিল্লুকে নিয়ে তুই নগদ্বীপ চলে যাচ্ছে। রঘুনাথ বাবু, দাঁড়ান চুনি বাবু, ওই শোলাদের না 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 বাঁচাও, বাঁচাও। বাঁচাও, 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 বাঁচাও। বাঁচাও। বসন্ত 1 লাখ টাকা চুরি করেছে, নিয়ে পালিয়েছে, ওকে গ্রেফতার করো হাওলদার, গ্রেফতার করো হাওলদার। আমি কর্তব্যের ঋণ শোধ করতে গিয়ে ভালোবাসার দায়ে ধরা পড়লাম। অফিসার, আমাকে নিয়ে চলুন অফিসার, আমাকে নিয়ে চলুন। দাঁড়ান দাঁড়ান অফিসার, দাঁড়ান। বলছিলাম বসন্ত কুশলে তছরূপ করা 1 লক্ষ টাকা আমি যদি আপনাকে জমা দিই। আপনি কেন জমা দেবেন? না মানে ওই বসন্ত কুশলে তছরূপ করা ওই টাকাটা আমি তো ওনার কাছ থেকে নিয়েছিলাম, তাই না, সতীনাথ বাবু, সতীনাথ বাবু, আর আমি এখান থেকে পালিয়ে যাবো না, আমি আপনার কথা শুনবো, আমি নাচবো গাইবো। ছুটি বাবু, ছুটি বাবু, ছুটি বাবু, আপনি চলুন ছুটি বাবু, আমি আপনার সঙ্গে আবার পুরীর হোটেলে যাবো। তাই চলো বিহারি, চলো। তাই চলো। আমরা তোমাকে নিয়ে আমি সোজা চলে যাব দীঘা, তারপর পুরীতে 10 দিন কাটিয়ে আবার তুমি 1 বস্তা টাকা নিয়ে ফিরে আসবে এই তোমার মধুকুঞ্জে। জিতে গেলাম। একটার পর একটার বুদ্ধির খেলা যাবে, জিতে গেলাম। আমার প্রতিযোগী প্লেয়ার এই শশীভূষণ ঘোষা, সে তো আমার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছে, দেখেছি এমনি করে চাপ মেরে 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 তাকে ঘরেতে আমি বসিয়ে দিলাম। পারলো না শশী ঘোষা, ওর বড় ছেলে মানে আদর্শবান বড় ছেলে বসন্ত যে পারলো না, সেটা ব্যাংকের ক্যাশ তছরূপের দায়ে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আর টাকা দিতে না পারলে 2 দিন পরে যে তার জেল হবে। দুঃখের সংবাদ পেয়ে আপনি হাসছেন? বংশীলাল, আজ আমি তো এই মিস ভাটিয়ার সঙ্গে মাল খেয়েছি, এবার তার সঙ্গে আমি খেলা করব, খেলা। জীবনটাকে নিয়ে এমন করে খেলা করবেন না স্যার। মনে রাখবেন আপনার স্ত্রী আছে, ভাই আছে, বোন আছে। এভাবে খেলা করলে আপনার জীবনটা যে লস হয়ে যাবে। না 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 না, লস হবে না, লস হবে না, লস হবে না, লস হবে না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাই আর বোনের বইয়ের দিকে তাকাতে গেলে যে চলবে না। আমার এই লাইফটাকে ফিল আপ করার জন্য গৌতমের সঙ্গে পিয়ালির সেকেন্ড ম্যাচ করে দিয়ে, শুধু তাই নয়, তোমার এই বৌদিমণিকে বলে দিও তার
দাদার হাতের রেগুলার রান্না আমি খেতে পারবো না। ওই মাঝে মধ্যে মুখ পাল্টানোর জন্য আমাকে এই হোটেলে গিয়ে নতুন নতুন খাবার খেয়ে আসবো। কথাটার মানে বুঝতে পেরেছো? এত নোংরা কথা। এই বংশীলা, চাকরিটাকে তুমি হারাতেছ। চাকরিটা খাবেন না। আমি হোটেলে গিয়ে ভালো মাঝে মাঝে ভালো মন্দ কিছু খেতে পারি, তার ব্যবস্থাটা গিয়ে করো। যাচ্ছি স্যার। হ্যাঁ, যাও। যাচ্ছি। আমি তাহলে অফিসের মহিলা কর্মী মিস ভাটিয়াকে বলি আপনার খাবার টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখতে। আলপনা কিছু বন্ধ যে কোনো নেশা ধরে না। তুমি দিশা হারিয়ে ফেলবে দাদা। আরে যাতে হারাতে না হয় তার জন্য একটা বাসা বেঁধে নেবো। সে বাসা তো বাবুই বাসা, তার যে উল্টো দিকে মুখ। এই যুগের উল্টো মুখেই তো বেশি সুখ। আরে সুখ নয় দাদা, সুখ নয়, দুঃখ। তোর মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তুমিও তো উল্টো পাল্টা বকছো দাদা। তুই কি বললি? বসন্তদা অ্যারেস্ট হয়েছে শুনে মদ খেয়ে মিস ভাটিয়ার সঙ্গে খেলা করতে তোমার লজ্জা করলো না? না 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 না, আমার লজ্জা করে না। শুধু টাকা রোজগারের মেশিন না হয়ে নিজেকে মানুষ হতে ইচ্ছা করে না? আমি পিয়ালিকে বুঝিয়ে বসুন্ধরার সঙ্গে সুখে সংসার করাতে তুমি রাজি করাতে পারলে না? স্বামী ছাড়া কাউকে চিনবে না, স্বামীর ভালোবাসা ছাড়া আর কিছু বুঝবে না। গয়না আর টাকার বাক্স না হয়ে দিদি হবে সুগন্ধি ধূপের প্যাকেট। ধূপের প্যাকেট যার ভিতর থেকে একটা একটা করে ধূপ বার করে নিলে নিজেকে পড়ে থাকবে, নিজেকে উজাড় করে দিয়ে। বিয়ালির মন উজাড় করে দিয়ে ওই গৌতমকে যে ভালোবাসে, আরে গৌতমের সঙ্গে আমি পিয়ালির বিয়ে দিয়ে দেব। আমি আর বৌদি বেঁচে থাকতে কখনোই পারবে না দাদা। বাধা দিলে তোকে আমি তোকে বৌদিকে আর তোকে না এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। এ বাড়িটা তোমার একার নয় দাদা, এ বাড়িতে আমারও ভাগ আছে। এত সহজে তুমি যেটা ভাবছো তা তুমি কখনোই পারবে না। কি বললি তুই জানোয়ার? এত বড় সাহস! কি করছো তুমি? ঠাকুরপোকে এভাবে মারছো কেন? কি দোষ করেছে ও? কেন কেন ওকে মারবে? কি বললি তুই? আমি অমানুষ? তাহলে দেখ শয়তানি, আমি তোর বুকটা ভেঙে দিতে পারি। বৌদির গায়ে তুমি হাত তুলবে না। যদি তুমি হাত তোলো এই হাতটা তোমার আমি মুচড়ে ভেঙে দেব। দাদা বলে তোমায় আমি ছেড়ে দেব না। এত দূর বৌদির ওপর তোর এত পিড়ি? কি বললে তুমি? তোদের এই দুঃসাহসের স্বভাব আমি খুব তাড়াতাড়ি দেব। সেদিন তুই বুঝবি তার সঙ্গে এতদিন তুই ঘর করছিলি। সংসার করছিলাম আমি, ভগবান, সংসার করছিলাম আমি। আমার ওই লোভী স্বার্থপর দাদা তোমাকে সংসার করতে দেয়নি। সবটুকু সার নিজের কাছে রেখে দিয়ে তোমাকে তো শুধু সং সাজিয়ে রেখেছিল বৌদি, সং সাজিয়ে। অথচ স্বামী সংসার, ননদ তেউনি, সুখী সংসার করার জন্য এই দেশের মেয়েরা কত স্বপ্নই না দেখে। এখনো শিবের মতো স্বামী পাওয়ার জন্যই মেয়েরা শিবরাত্রির ব্রত পালন করে। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে গিয়ে মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের কাছে বলে,
জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা, জানি না ললাটে আছে কি লিখন লেখা। তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছ, আমরা জানি না কিছু, জানি তুমি আছো। আমাদের সব কিছু তুমি নাও ভার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। কি আপনি আপনি এখানে কেন গৌতম বাবু? আমি আমার স্বামীর বন্ধু বলে কি আপনি যখন তখন যা খুশি তাই করবেন? কারণ অকারণে কেন কেন আপনি আমাদের বাড়িতে আসেন? সে কথা বললে আপনি বিশ্বাস করবেন? সেটা আমার খুশি। আপনার বন্ধু আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা তো আপনাকে ফেরত দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি পেয়েছি। গৌতম বাবু, আপনি কি পিয়ালিকে সত্যি ভালোবাসেন? একটুও না। কি বড় অদ্ভুত অদ্ভুত আপনার চরিত্র। আমার সব ধারণাগুলোকে আপনি একটু একটু করে ভেঙে বেরিয়ে যাচ্ছেন। আমি তাহলে আসি? না, যাবেন না। এখনো তো আমার আসল প্রশ্নটাই করা হয়নি। ও, এতক্ষণ তাহলে আপনি নকল প্রশ্ন করছিলেন? থামুন, স্পষ্ট করে বলুন তো, আপনি আপনি কেন কেন এই বাড়িতে আসেন? আর আপনার যদি পিয়ালির ওপর কোনো দুর্বলতা নাই থাকবে, কেন আপনি এই বাড়িতে আসছেন? যদি বলি আপনাকে আমি দেখতে আসি। গৌতম বাবু, আপনি আমাকে কি মনে করেন? আমার বোনের মতো। গৌতম বাবু, আমার মরে যাওয়া বোনের মতো অবিকল আপনার ওই চোখ দুটো। গৌতম বাবু, হ্যাঁ। আপনি অসভ্য অভদ্রের মতো বারবার ছুটে আসি এ বাড়িতে, কেন জানেন? কেন? শুধু আপনার ওই চোখ দুটোর দিকে চেয়ে আমি আমার হারিয়ে যাওয়া বোনের ছবি দেখা। গৌতম বাবু, এই দেখুন আমার বোনের ছবি। দেখি দেখি। আমার ভুল হয়ে গেছে গৌতম বাবু। আপনি আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। দাদা বল। দাদা? হ্যাঁ, তোমার এই বোনের গালে চড় মেরে কেন কেন তুমি এতদিন বলতে পারোনি দাদা যে ওর এই হতভাগী আলপনা দাদাকে কেউ সন্দেহ করে? কেন কেন বলনি দাদা? কেন কেন? এই পৃথিবীতে কিছু লোক আছে যারা শুধু দেখে যায়, অনুভব করে যায়, কিন্তু মুখে তারা কিছু বলে না। দাদা, হ্যাঁ, আমিও তেমনি মুখে কোনো কথা না বলে বারবার আমি তোদের বাড়িতে ছায়ার মতো ঘুরে বেরিয়েছি অনেক ঘটনার পিছনে। তোর এই চোখ দুটোর দিকে চেয়ে আমি অজিতকে অনেক রকম ভাবে সাহায্য দাদা, করেছি। আর মনে প্রাণে পিয়ালির সবসময় আমি ভালো চেয়েছি রে বোন। বেশ, তুমি যখন আমাকে বোন বলে ডেকেছো আর পিয়ালি যখন ভালোই চাও, তাহলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে দাদা। বল না রে বোন, কি কথা রাখতে হবে বল।
পিয়ালির সঙ্গে তোমাকে ভালোবাসার অভিনয় করতে হবে। সে কি তা কি করে হয়? না বলো না দাদা, বসন্তের সঙ্গে পিয়ালির মিলন না হয়ে হয়নি, তাই তো পিয়ালির সঙ্গে ভালোবাসার অভিনয় করে তার বন্ধুর হাত থেকে তোমাকে বাঁচাতে হবে তাকে। কথা দাও, বলো, কথা দাও দাদা। বেশ, আমি কথা দিলাম। সেই সঙ্গে তোমাকে আর একটা কথা আমার রাখতে হবে দাদা। কি কথা রে বোন? বল না বোন। তুমি তোমার নিজের দায়িত্বে বসন্তকে জামিন করে আনবে। আমি চেয়েছিলাম রে বোন, কিন্তু অজিত আমাকে। না না দাদা না, তুমি শুনবে না, তুমি তোমার বন্ধুর কোনো কথা শুনবে না। হ্যাঁ দাদা, আরো অনেক কথা আছে দাদা, এখন সময় নেই, পরে আমি তোমাকে সব বলবো দাদা। তবে তবে আমি তোমার ওপরে নিশ্চিন্ত দায়িত্ব দিয়ে গেলাম দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ থেকে তুমি পিয়ালির সঙ্গে নতুন করে ভালোবাসা প্রেমের অভিনয় শুরু করে দাও দাদা, শুরু করে দাও। এ কি হলো? আমি তো নতুন করে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে জড়িয়ে পড়লাম, কিন্তু বোনের কথা তো আমাকে রাখতেই হবে। ব্যাংকের ক্যাশিয়ার গৌতম গাঙ্গুলি আজ থেকে এক সুন্দর অভিনেতা। তাই পিয়ালির সঙ্গে প্রেমের অভিনয় করতে আমি পিয়ালির শ্বশুর বাড়িতেই চললাম। झिमी झिमी आजा 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 है, झिमी 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 आजा 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 रे मेरे साथ, ये झांकी झांकी रात सुना दे तुझे धुन, सुना दे ओही धुन। झिमी 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 आजा 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 है, झिमी 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 आजा आजा आजा। ऐसे गुमसुम तू है क्यों, खामोशी तोड़ दे, हीरा या दिन हार के पागलपन छोड़ दे। ऐसे गुमसुम तू है क्यों, खामोशी तोड़ दे, हीरा या दिन हार के पागलपन छोड़ दे। आजा रे मेरे साथ, मेरे साथ ये छक्के छक्के रात पुकारे तुझे धुन, धुन धीमे धीमे आजा धीमे धीमे आजा आजा आजा। বসন্ত বাবুকে অ্যারেস্ট করিয়ে কোনো পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গিয়েছিল বুঝি? ইয়েস ইয়েস ডার্লিং, ইয়েস, পাহাড়ি অঞ্চলে গেছিলাম পিকনিক করতে। এইমাত্র তো আমি পিকনিক করে সেখান থেকে ফিরে আসলাম। দেখো দেখো দেখো, আমার গায়ের গন্ধটা তুমি শুকে দেখো, এখনো গা থেকে বেরিয়ে আসছে ওই পাহাড়ের গন্ধ, ওই জঙ্গলের গন্ধ। তাই তো, কি রোমান্টিক। বাবা, তাহলে রোমান্সের ছাপ তোমাকে ছগল মেরেছে। দেখো, আমাদের ভাই বোনের সম্পর্কের মধ্যে যেন ওই রোমান্সের ছাপটা আবার ঢুকে না পড়ে। পিয়ালি, না 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 না, পিয়ালি নয়, পিয়ালি নয়। তোমার সাথে যখন আমার সেকেন্ড ম্যারেজ আর কদিন পর হবে, আজ থেকে আমি শুধু তোমার প্রিয়া। প্রিয়া? না 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 না, তা কি করে সম্ভব? পিয়ালিকে ডিভোর্স না করলে আমার সমস্ত চেষ্টাই তো বানচাল হয়ে যাবে। আমি তো আমার বোনের কথা মতো আমি নিজের দায়িত্ব আমি বসন্তবাবুকে জামিন করিয়ে এনেছি, এবং বসন্তবাবুকে আমি কথা দিয়েছি যেমন করেই হোক তার বিরুদ্ধে ওটা ওই ক্যাশ তদ্রূপের দায়িত্ব আমি মিটিয়ে নেবই। কাজেই এই গৌতম, কি
কি হলো? ওই গৌতম বুদ্ধের মতন তুমি মনে হয় কোনো ধ্যান করছো? ধ্যান? হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, আমি ধ্যান করছিলাম। আমি আমি তোমার ধ্যান করছিলাম, তোমাকে নিয়ে তুমি কল্পনার সমুদ্রেই চলে গিয়েছিলাম। এই কল্পনার সমুদ্র কেন? চলো না আমরা দুজন মিলে একবারে সত্যি সত্যি সমুদ্রে গিয়ে স্নান করে আসি। তাই চলো প্রিয়া, সমুদ্রে নয়, নিজের গঙ্গা জলের মধ্যে নিজেকে পবিত্র করে নেবে, চলো। আহ, আর দেরি করো না, চলো চলো চলো, তুমি আমার সাথে চলো তো, চলো চলো। চলো না